আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এক্সাম বেসের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে রসায়ন এক্সাম 1 সম্পন্ন করেছো। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। আজকে আমরা তোমাদের একটি সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই সলভ ক্লাসের মাধ্যমে তোমাদের যদি কোনো ধরনের কনফিউশন থেকে থাকে, তাহলে আশা করি এই সলভ ক্লাসের মাধ্যমে সেই কনফিউশন তোমরা দূর করতে পারবে। তো আমরা ক্লাস শুরু করার আগে তোমাদের এমসিকিউ যে কোশ্চেন শিটটি আছে সেটা সামনে নিয়ে নাও, আমরা তাহলে শুরু করি। তোমরা দেখো যে প্রথমে যে কোশ্চেনটি রয়েছে তোমাদের, সেটি হচ্ছে বলা হয়েছে নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী। এখানে প্রথমে কতে আছে হাইড্রোজেন, কতে হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে ক্লোরিন। দেখো শ্বাসকষ্টের জন্য দায়ী আমরা জানি যে ক্লোরিন গ্যাসটি হতে পারে এখানে, তাহলে একের উত্তর হচ্ছে ঘ নাম্বার ক্লোরিন। 2 নম্বর যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়। আমরা কি জানি যে পেট্রোলিয়াম শব্দের অর্থ কি? পেট্রো মানে হচ্ছে পাথর এবং অলিয়াম মানে হচ্ছে সঞ্চিত, অর্থাৎ পেট্রোলিয়াম মানে হচ্ছে পাথরে সঞ্চিত তেল। তোমাদের বইয়ে দেখবা যে আছে। এবং এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটাতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড পানীয় শক্তি, খতে রয়েছে পানীয় শক্তি, গতে রয়েছে সালফার ডাইঅক্সাইড ও পানি, ঘতে রয়েছে পানি, তাপ ও শক্তি। তো আমাদের যেহেতু এখানে বলা হয়েছে পেট্রোলিয়ামের দহনে কোনটি উৎপন্ন হয়, তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি তৈরি হবে। তাহলে উত্তর হচ্ছে 2 ক। 3 নম্বর কোশ্চেনে এখন চলে আসি আমরা, নিচের কোনটি সবচেয়ে ক্ষতিকর। দেখো আমাদের অপশনে আছে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং অ্যামোনিয়া। তো এদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর কিন্তু কার্বন মনোঅক্সাইড, তাহলে 3 ক নম্বরটা হবে উত্তর। এবার আসি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দাহ্য পদার্থগুলো কী ধরনের বৈশিষ্ট্য দেয়। দেখো 1 আছে গ্যাস ও তরল হয়, 2 আছে বিষাক্ত হতে পারে, 3 আছে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে। তো আমরা জানি যে দাহ্য পদার্থগুলো আসলে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো আসলে ক্যারি করে, তাহলে উত্তর হবে 4 ঘ। এবার দেখো বলা হচ্ছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো দেখো একটি খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে, বৃত্তের উপর আগুনের শিখা। আসলে এটি একটা দাহ্য পদার্থের চিহ্ন। তাহলে 5 নম্বর কোশ্চেনে বলা আছে উদ্দীপকের সাংকেতিক চিহ্নটি কি সংক্রান্ত। প্রথমে আছে পরিবেশ, বিপজ্জনক, বৃত্তের উপর আগুনের শিখা, বিস্ফোরিত বোমা। তাহলে উত্তর হবে 5 গ, বৃত্তের উপর আগুনের শিখা। আমরা দেখতেই পাচ্ছি এখানে। এই ধরনের দাহ্য পদার্থ আরও রয়েছে, যেমন অ্যালকোহল, ইথার। এরপর দেখো 6 নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রে বলা যায় যে এটি নিঃশ্বাসে গেলে শ্বাসকষ্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে মারাত্মক বিষাক্ত। আসলে আমরা জানি দাহ্য পদার্থগুলো মারাত্মক বিষাক্ত না, বিষাক্ত হতে পারে। 3 নম্বরে বলা হচ্ছে ত্বকে লাগলে ক্ষত হতে পারে। অর্থাৎ তাহলে 6 নম্বরের উত্তর হবে হচ্ছে 1 এবং 3 নম্বর, অর্থাৎ 6 খ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসি 7 নম্বর। 7 নম্বর বলা আছে নিচের কোন পদার্থটি ঊর্ধ্বপতন ঘটে। তো তোমরা এখানে অপশন দেখতে পাচ্ছ আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এবং ফ্লোরিন। তো আমরা জানি আমাদের বইয়ে কিন্তু আছে যে ঊর্ধ্বপাতিত কিছু পদার্থের উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে কিন্তু আয়োডিনটা ছিল। তার মানে বাকি যে অপশনগুলো আছে ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো কিন্তু হ্যালোজেনের নাম। তাহলে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ হবে আয়োডিন, অর্থাৎ 7 ক হবে সঠিক উত্তর। এবার চলে আসি 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে দেখো লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত। সালফেট, হাইড্রোক্সাইড, কার্বনেট, আর্দ্র অক্সাইড। তোমরা সবাই জানো যে লোহার সাথে বা লোহার যে অক্সাইড Fe2O3, এটার সাথে N সংখ্যক অণু যদি পানিযুক্ত হয় তাহলে কিন্তু মরিচা তৈরি হয়, অর্থাৎ এটা কিন্তু মরিচার সংকেত। তাহলে অবশ্যই কিন্তু আর্দ্র অক্সাইড, এটা কিন্তু আর্দ্র মানে কি পানিযুক্ত দেখো আয়রনের অক্সাইড, এই জন্য এটাই হবে উত্তর। তার মানে লোহার কোন যৌগটি মরিচা নামে পরিচিত, 8 ঘ নম্বর উত্তর, সেটা হচ্ছে আর্দ্র অক্সাইড। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে কাঁচা আম থেকে হলুদ বর্ণ ধারণ করার কারণ কি। এখানে আমরা বইয়ে আমাদের সরাসরি এটা দেওয়া আছে যে জীবরাসায়নিক প্রক্রিয়া। তাহলে উত্তর হবে 9 গ নম্বর। এবার দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আছে ম্যান্ডেলিপের পর্যায় সারণীর ভিত্তি কী ছিল। তোমরা জানো যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে পর্যায় সারণীর ভিত্তিটা বলেছিল, কিন্তু একমাত্র ম্যান্ডেলিপ বলেছিল যে পারমাণবিক ভর অনুসারে সাজালে তোমার হচ্ছে এই বিষয়গুলো পাওয়া যায়। তাহলে ম্যান্ডেলিপের পর্যায় সারণীর ভিত্তিটা হবে কি, পারমাণবিক ভর। এটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে। এবং 11 নম্বর কোশ্চেন দেখো তোমরা যে ম্যান্ডেলিপের তৈরিকৃত পর্যায় সারণীর ছকে কয়টি মৌল ছিল। এটা কিন্তু সরাসরি বইয়ের একটি লাইনেই আছে যে 700টি
টি মৌল, তার মানে 11 হবে ঘ নম্বর উত্তর। এবার দেখো 12 নম্বর আছে কোনটি নিষ্ক্রিয় ধাতু। তো আমরা এখানে যে দেখি, এখানে দেখাচ্ছে যে সোডিয়াম, কপার, টিন এবং হচ্ছে সোনা। তোমরা জানো যে কপারের পারমাণবিক ভর হচ্ছে, এই পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তারপরে এখানে সোডিয়ামের আমরা জানাচ্ছি 11। তারপরে হচ্ছে দেখো টিন, SN, এটা কিন্তু টিনের সংকেত, এর পারমাণবিক সংখ্যা কত? এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 50। তারপরে AU, আমরা যেটাকে গোল্ড বা সোনা হিসেবে চিনি, সেটার সংকেত হচ্ছে AU। এটার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত তোমরা বলতে পারো? এটা হচ্ছে 79। তাহলে এখানে আমরা জানি যে সোনা কিন্তু একটি নিষ্ক্রিয় ধাতু। এটা আরও ইনফরমেশন যদি তোমাদের বলি, এটা হচ্ছে গ্রুপ 11-এ অবস্থিত এবং এটাকে নোবেল মেটালও বলা হয়ে থাকে। তাহলে নোবেল মেটাল যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, বেশ কয়েকটা কিন্তু নোবেল মেটাল আছে, তোমরা অবশ্যই এটা বই থেকে দেখে নিবে। এরপরে তোমরা দেখো যে 13 নম্বর বলা হচ্ছে অষ্টক তত্ত্বের প্রবর্তক কে। তোমরা বইয়ে কিন্তু এটা দেখেছো যে জন নিউল্যান্ড কিন্তু অষ্টক তত্ত্বের প্রবর্তক, তাহলে 13-র উত্তর হবে খ। এবার 14 নম্বর দেখো, 14 নম্বর আছে নিষ্ক্রিয় ধাতুর উদাহরণ কোনগুলো। তোমাদের বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিষ্ক্রিয় ধাতুর উদাহরণগুলো দেওয়া আছে। তোমরা অবশ্যই জানো যে নিষ্ক্রিয় ধাতুগুলো অধিক সক্রিয় ধাতু। তাহলে এখানে দেখো বইয়ে কিন্তু সুন্দর একটা লাইন আছে যে লোহা এবং দস্তা এরা কিন্তু নিকৃষ্ট ধাতু, কারণ এরা অধিক সক্রিয় ধাতু। তাহলে 14-র উত্তর হবে খ। এবং অন্যান্য যে অপশনগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, বেরিয়াম ও রেডিয়াম, এগুলো কিন্তু বিভিন্ন অন্যান্য গ্রুপের মধ্যে রয়েছে, এটা কিন্তু নিষ্ক্রিয় ধাতুর পর্যায়ে পড়ে না। এবার আসি 15 নম্বরে। 15 নম্বর দেখো পঞ্চম পর্যায়ের মৌল কোনটি। তোমরা যদি পর্যায় তোমরা জানতে চাও, তাহলে এখানে দেখো বিভিন্ন অপশন আছে যে সিলভার, ব্রোমিন, ক্রোমিয়াম, ঠিক আছে, তারপর প্লাটিনাম, পিটি, ঠিক আছে। এই ধরনের মৌলগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে যেটা সিলভার, AG, এটাই কিন্তু পঞ্চম পর্যায়ে পড়ছে। তোমরা পর্যায় নির্ণয় করা, গ্রুপ নির্ণয় করা এগুলো শিখেছো তোমরা। এটা এরপরে দেখো 16 নম্বর আছে দেখো ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ইলেকট্রন বিন্যাসটি যে ইলেকট্রন বিন্যাসটি দেওয়া আছে এর মৌলটির অবস্থান কোন গ্রুপে। তাহলে তোমরা এই যে এখানে যে ইলেকট্রন বিন্যাসটা দেখছো যে যদি দেখাই যে 1s 2 2s 2 2p6 3s 2 3p6। এখন দেখো এখানে কয়টা শক্তি স্তর আছে? 1টা 2টা 3টা। এখন আমরা জানি যে এই ধরনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি S এবং P যদি শেষ শক্তি স্তর হয়, তাহলে শেষ শক্তি স্তরের সবগুলো যে ইলেকট্রন আছে সেগুলো যোগ করে তার সাথে আরো 10 যোগ করলে আমরা গ্রুপ পেয়ে থাকি। যেসব মৌলের ইলেকট্রন s অরবিটাল এবং p অরবিটালে প্রবেশ করে শুধুমাত্র তাদের ক্ষেত্রে s অরবিটাল এবং p অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা আছে সেগুলো যোগ করে তার সাথে যদি আরো 10 যোগ করা হয় তাহলে আমরা গ্রুপ পেয়ে থাকি। তাহলে এখানে এই মৌলটির ক্ষেত্রে গ্রুপটা হবে 18। এরপরে দেখো আমরা যদি 17 নম্বর কোশ্চেনের দিকে তাকাই, বলা হচ্ছে নিচের খণ্ডিত সারণীটি লক্ষ্য করো এবং 17 এবং 18 নম্বর কোশ্চেনের উত্তর দাও। এখানে খুব সুন্দর একটা বক্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি বক্সটা। এই বক্সে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে যে প্রথমে বলা হচ্ছে একটা এক্স একটা মৌল আছে, তারপরে আছে সিলিকন, তারপরে আছে কিউ, তারপরে হচ্ছে জেড, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে আর্গন। তো আমরা এখানে জানি যে এখানে এক্স যেটা হবে অ্যালুমিনিয়াম, আমরা হচ্ছে পরপর যদি পারমাণবিক সংখ্যা অনুসারে দেখি তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে দেখতে পাচ্ছ যে এক্সটা হবে অ্যালুমিনিয়াম, কিউ হবে এখানে ফসফরাস, জেড হবে এখানে সালফার। এখন দেখো বলা হচ্ছে যে 17 নম্বর কোশ্চেনটিতে বলা হচ্ছে যে জেড মৌলটি কি আসলে, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার নাকি ম্যাগনেসিয়াম। আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর করে বলতে পারছি যে জেড মৌলটি হচ্ছে সালফার। তাহলে 17 নম্বর সঠিক উত্তর হচ্ছে সালফার। এবার দেখো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে উদ্দীপকের পর্যায়টিতে এক্স এর পারমাণবিক আকার কিউ থেকে বড়। এখানে এক্স কোনটা তোমরা দেখো, এখানে এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত 13। এরপর হচ্ছে কত কিউ, কিউর কত, কিউ হলো ফসফরাস, তাহলে ফসফরাসের হচ্ছে 15। এরপর হচ্ছে
জেডটি হচ্ছে কি সালফার, সালফারের কত 16। তাহলে এখন বলা হচ্ছে যে এক্স এর পারমাণবিক আকার কিউ থেকে বড়। এক্স বলতে এখানে বোঝাচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক আকার কিউ থেকে বড়। এটা অবশ্যই সঠিক, কারণ হচ্ছে তোমরা জানো যে এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা কম, এর কিন্তু বেশি। তো ইলেকট্রন সংখ্যা কম হলে এর আকারটা কিন্তু বড় হবে। তাহলে পরের দুইটা অপশন থাকে কিউ অপেক্ষা জেড এর শক্তি স্তর বেশি। দেখো কিউ কি, এখানে কিউ হচ্ছে ফসফরাস, তাহলে ফসফরাস অপেক্ষা সালফারের শক্তি স্তর বেশি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমরা আসলে দেখতে পারবো যে শক্তি স্তর সংখ্যা কত। তাহলে ফসফরাসে যদি আমরা এখানে দেখাই যে ফসফরাস কত 15, তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা করব 1s2 2s2 2p6 3s। দেখো এখানে 8 আর 2 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 3 15। তাহলে এই যে দেখো ইলেকট্রন বিন্যাস আমরা দেখছি, এটা 3টা শক্তি স্তর, 1টা 2টা 3টা। এরপর হচ্ছে বলছে যে জেড এর শক্তি স্তর, তাহলে জেড কি সালফার, সালফারের কত 16। তাহলে সালফার আমরা যদি করি ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2, তাহলে এখানে হচ্ছে 8 10 12 3p আর 4 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু 3টা শক্তি স্তর, তার মানে এই কথাটা সঠিক নয়। এরপর হচ্ছে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা জেড এর চেয়ে বেশি। এক্স এখানে কি, এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের তড়িৎ ঋণাত্মকতা তোমার বলা হচ্ছে যে সালফারের থেকে বেশি। তো তোমরা জানো যে এগুলোর স্পেসিফিক কিছু কি আছে, তড়িৎ ঋণাত্মকতার মান আছে, সেই মান অনুযায়ী কিন্তু এটা সঠিক নয়। এখানে বলা হচ্ছে এক্স এর তড়িৎ ঋণাত্মকতা জেড এর চেয়ে বেশি, কিন্তু কথাটি সঠিক নয়। এবার দেখো 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে কি বলা হয়? ডি ব্লক মৌল, পি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, এস ব্লক মৌল। তোমরা জানো যে যেসব মৌলের ইলেকট্রনগুলো এস অরবিটালে প্রবেশ করে সেগুলো এস ব্লক মৌল, যেগুলো পি অরবিটালে প্রবেশ করে পি ব্লক মৌল, যেগুলো হচ্ছে ডি অরবিটালে প্রবেশ করে সেগুলো হচ্ছে ডি ব্লক মৌল, যেগুলো এফ অরবিটালে প্রবেশ করে সেগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। তো এখানে বলা হয়েছে যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকলে তাদেরকে কিন্তু অবস্থান্তর মৌল হয়, মৌল বলা হয়। আংশিক বলতে কি বোঝাচ্ছে, এখানে D5 থেকে D9 থাকবে। আমরা জানি ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা ধরতে পারে। তাই এখানে হচ্ছে আংশিক পূর্ণ থাকার কথা বলছে। আংশিক বলতে এখানে অর্ধেক অথবা সম্পূর্ণ না, 10 হলে সম্পূর্ণ হয়ে যায়। তাহলে এখানে ডি যদি 5 থেকে 9 এর মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি, অবস্থান্তর মৌল বলি, কারণ এটা হচ্ছে আংশিক পরিপূর্ণ অবস্থা। তাহলে আমরা দেখতে পেলাম যে 19 নম্বর আনসার হবে হচ্ছে গ, অবস্থান্তর মৌল। এরপর দেখো 20 নম্বর বলা হচ্ছে এম মাইনাস ইলেকট্রন থেকে এম প্লাস গঠন করেছে। তাহলে এম ধাতু কোনটি আসলে, এখানে ক্ষার ধাতু, এটা কি বৃৎক্ষার ধাতু, অবস্থান্তর ধাতু নাকি অধাতু? তোমরা দেখো আমরা জানি যে ক্ষার ধাতু যেগুলো তারা কিন্তু আয়নিক যৌগ আয়নিক যে যৌগ লবণ তৈরি করে, ঠিক আছে, এবং এদের সর্বশেষ যে শক্তি স্তরটা আছে সেই শক্তি স্তর থেকে একটি মাত্র ইলেকট্রন দান করে। দেখো সর্বশেষ শক্তি স্তর থেকে একটি মাত্র ইলেকট্রন দান করে, তাহলে হচ্ছে দেখো এই এম কিন্তু একটা ইলেকট্রন দান করতেছে, দেখো এখানে মাইনাস করতেছে একটা ইলেকট্রন করে, কিন্তু দান করলে কি হয়, প্লাস হয়, তাহলে এম প্লাস হয়েছে। তাহলে এটা কিন্তু ক্ষার ধাতু, যেহেতু ক্ষার ধাতু বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। আচ্ছা, এরপরে তোমরা দেখো যে 21 নম্বর কোশ্চেনটা কি আছে, বলা হচ্ছে যে কোনটি উপধাতু বা অপধাতু। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে উপধাতুর আরেকটা নাম কিন্তু অপধাতু। তোমরা এখানে দেখো বোরন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, এই 4টি অপশন আছে। এর মধ্যে আমরা কিন্তু অবশ্যই জানি যে বোরন, হ্যাঁ বোরনটা হচ্ছে উপধাতু বা অপধাতু। কারণ কি, আমরা জানি যে মৌলের ধাতু ও অধাতু উভয় ধরনের বৈশিষ্ট্য থাকে তাদেরকে কিন্তু বলা হয়ে থাকে অপধাতু বা উপধাতু। হ্যাঁ, যেমন হচ্ছে বোরন, সিলিকন, এই বোরন, সিলিকন, ঠিক আছে, আর্সেনিক, টেলুরিয়াম, এইগুলো কিন্তু সব তোমার হচ্ছে উপধাতু বা অপধাতুর আওতায় পড়ে, তোমাদের বইয়ে ডিরেক্ট কিন্তু আছে। এবং আমরা তাহলে 22 নম্বর কোশ্চেনে চলে যাই। 22 নম্বর কোশ্চেনে হচ্ছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুর নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এখন আমরা জানি নিয়নের কত
নিওনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, তাহলে এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি আমরা কি পাবো? 1s2 2s2 2p6, দেখো 8 আর 2 10 মিলে যাচ্ছে। এখন শেষ শক্তি যে স্তর সেটা কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ, ঠিক আছে। এই ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণেই কিন্তু কি এই মৌলটি নিষ্ক্রিয়। ওকে, তাহলে দেখো যে এখানে কিন্তু প্রথম যে অপশন আছে সেটা আছে পটাশিয়াম ফ্লোরাইড, দ্বিতীয় অপশন আছে ক্যালসিয়াম সালফাইড, 3 নম্বরে দেওয়া আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে দেখো আমাদের বলা হচ্ছে যে কোন যৌগটি গঠন করে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, প্রতিটি পরমাণু। তাহলে এখানে দেখো একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু একটা পরমাণু, এই পরমাণুগুলো দেখো। তাহলে এইগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে নিয়নের এই ধরনের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে কিনা সেটা আমরা এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারবো। তাহলে আমরা জানি কিন্তু যে পটাশিয়ামের কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 19। তারপরে ফ্লোরিনের কত? 9। তাহলে আমরা এগুলো সব ইলেকট্রন বিন্যাস করলে আমরা কিন্তু বুঝতে পারবো। তারপরে সোডিয়াম হচ্ছে 11, ক্লোরিন হচ্ছে 17, তারপরে দেখাচ্ছে ক্যালসিয়াম হচ্ছে 20, তারপরে সালফার হচ্ছে 16, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইলেকট্রন বিন্যাসগুলো করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে কিনা। তো আমরা যদি এটাই দেখি ম্যাগনেসিয়াম অক্সাইড, আমি একটা তোমার দেখাচ্ছি ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের হচ্ছে 12, তাই না? আর অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 8। তাহলে আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস করি, তুমি দেখো 1s2 2s2 2p6, এটা গেল কত? 10। তাহলে 3p-তে কিন্তু ইলেকট্রন যাচ্ছে না, কারণ আমার ম্যাগনেসিয়ামের কত? 12। তাহলে এখানে কত হলো? 12, 8 আর 2 10 আর 2 12। তাহলে শেষ ইলেকট্রনটা মাত্র 2টা, কিন্তু নিয়নের অর্জন করে নাই। তারপরে দেখো অক্সিজেনের কত? 8। তাহলে অক্সিজেন যদি 8 থাকে, তাহলে দেখো তোমরা 8 যদি থাকে তাহলে অক্সিজেন আমরা নিচে দেখাচ্ছি 1s2 2s2 2p কত হবে বলো তো? 4। দেখো এখানে 6টা, এখানে 2টা, 8টা মিলে গেছে। তাহলে এইটা কিন্তু কি হয়েছে? নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে নাই। তাহলে এখানে দেখো তোমরা এইভাবে কিন্তু বের করতে পারবা যে কোনটা, ঠিক আছে। এরপরে দেখো 23 নম্বরে বলা হচ্ছে যে কোন যৌগটির অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান। এখানে কিন্তু দেওয়া আছে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, মিথেন, এরপরে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট। তো আমরা এটা কিন্তু জানি, এটা সবসময় কিন্তু পরীক্ষা আসে, এটা তোমরা মুখস্থ রাখবে, এটা কমন একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এটা কিন্তু মিথেনই হবে, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি বিদ্যমান মিথেনের মধ্যে। তাহলে চলো আমরা পরবর্তীতে চলে যাই 24 এবং 25 নম্বর কোশ্চেনে। বলা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড H2SO4, তোমরা জানো H2SO4 এটাকে বলা হয়ে থাকে সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড কিন্তু খুবই তীব্র অ্যাসিড এবং খুবই দরকারি একটা অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের সাথে তোমাদের দেখো অপশন দেওয়া আছে এখানে, সালফিউরিক অ্যাসিডের সাথে A বিক্রিয়া করে তৈরি করছে B। তাহলে এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে যে A সালফারের অক্সাইড, যাতে মৌলটি সর্বোচ্চ যোজনী বিদ্যমান। তাহলে আমরা যদি সালফারের সাথে আমরা এখানে সালফারের কিন্তু অনেকগুলো যোগ হয়, তোমরা জানো সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপরে সালফেট, এইগুলো তৈরি হয়। এখন আমাদের বইয়ে কিন্তু একটা কমন একটা বিক্রিয়া আছে যে সালফিউরিক অ্যাসিড তোমার কিসের সাথে বিক্রিয়া করবে বলো তো? সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে সালফিউরিক অ্যাসিড এখানে সালফার ট্রাইঅক্সাইড কেন? অক্সিজেন 3টা এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? H2SO7 অলিয়াম তৈরি করে, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড
বা অলিয়াম তৈরি করে। আমরা এই বিক্রিয়াটা কিন্তু খুবই কমন একটা বিক্রিয়া, যা তোমাদের বইয়ে কিন্তু আছে, বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে। সো তোমরা এই বিক্রিয়াটা মুখস্থ রাখবে যে সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড এটা বিক্রিয়া করে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা অলিয়াম তৈরি করে। এটার নাম কি তাহলে? অলিয়াম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এ এখানে হবে সালফার ট্রাইঅক্সাইড এবং বি হবে এখানে H2S2O7। বুঝতে পেরেছো? তাহলে 24 নম্বর কোশ্চেনে দেওয়া আছে এ যৌগে সালফার কয়টি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, সালফারে কয়টি মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান? তোমরা জানো যে মুক্তজোড় ইলেকট্রন হচ্ছে কি, যেটা বন্ধন গঠন করার পরে যে জোড়াটা, যে দুইটা ইলেকট্রন বা জোড়া জোড়া যে ইলেকট্রনগুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, এবং যারা বন্ধন তৈরি করে শেষ শক্তি স্তরে যে তাদেরকে কিন্তু বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। তাহলে এখানে তোমরা যদি সালফারের যদি তোমরা এখানে ইলেকট্রন বিন্যাস করো তাহলে তোমরা দেখতে পারবে যে এর কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। সালফারে 16, তোমরা এটা করে দেখবা, এটা তোমাদের কাজ দিলাম, তোমরা অবশ্যই এটা পারবে। এরপরে দেখো বলা হচ্ছে যে বি এর 1 মোল সমান কত গ্রাম। তো আমরা জানি এখানে দেখো আমরা কিন্তু বের করে ফেলছি, বিটা হচ্ছে কি অলিয়াম H2S2O7। তাহলে H2S2 যদি O7 হয় তাহলে আমরা কিন্তু H2S2O7 এইটার আমরা কি বলবো, কি বের করব? আণবিক ভর বের করব। আণবিক ভরটাই কিন্তু মোল সংখ্যা। তাহলে এখানে কয়টা আছে দেখো তো, একটা আছে, 1 মোল অলিয়াম আছে। তাহলে এটাই কিন্তু আমাদের বের করতে হবে যে 1 মোল অলিয়াম সমান কত গ্রাম হয়। দেখো তাহলে আমরা জানি হাইড্রোজেনের হচ্ছে 1 to 2 প্লাস সালফারের ঠিক আছে, আমরা কিন্তু এটা জানি আণবিক ভর কিভাবে বের করতে হয়। ঠিক আছে, তাহলে আণবিক ভর আমরা এইভাবে বের করলাম, বের করার পর দেখলাম যে আমরা এখানে এটা কত হবে তাহলে বলো তো, 178 গ্রাম। তাহলে আণবিক ভরকে কিন্তু আমাদের গ্রামে প্রকাশ করতে হয়। তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখলাম কত হলো, 178 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে এখানে বি, সঠিক উত্তর হবে এখানে হবে 25-এর এ, অর্থাৎ 178 গ্রাম। তারপরে 26 নম্বর দেখো, 26 নম্বরে কিন্তু আছে তোমাদের, দেখো কোন যৌগমূলকটি একযোজী। তো তোমরা কিন্তু আসলে যৌগমূলক কিন্তু চিনো, তোমরা এই বিষয়ে কিন্তু খুবই এক্সপার্ট আমি যতটুকু জানি। তোমরা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু অনেক ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই যৌগমূলকগুলো ইউজ করা হয়। তো তোমরা দেখো আমি এখানে সবগুলো বলে দিচ্ছি। দেখো এখানে আছে CO3 প্রথম অপশনে, তাহলে আমরা জানি কার্বনেট CO3 2-, এরপরে সালফেট দেওয়া আছে, তাহলে সালফেটের যৌগমূলক কি হয়, SO4 2-, আমরা জানি এটা। এরপর দেখো বলা হচ্ছে ফসফেট PO4 দেওয়া আছে, এটা 3- হয়, এটা হচ্ছে ফসফেট যৌগমূলক। তারপর হচ্ছে নাইট্রেট NO3, এটা কিন্তু শুধুমাত্র মাইনাস, তার মানে একটা থাকে। তাহলে এইটা হচ্ছে বলা হচ্ছে কোন যৌগমূলকটি একযোজী। দেখো তোমরা এখানে এটাই কিন্তু একযোজী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 26-এর ঘ। এরপরে দেখো এরপরে যে কোশ্চেনটা আছে 27 নম্বর, সেটা বলা হচ্ছে ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট সংকেতে পরমাণুর সংখ্যা কতটি। তাই এখানে আমরা সুন্দরভাবে লিখে নিব ক্যালসিয়াম H2PO4, এটা কিন্তু ডাইহাইড্রোজেন ফসফেট। ঠিক আছে, এটা সবার নিচে 2 আছে, তার মানে এই পুরোটার যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে ক্যালসিয়াম আছে কয়টা, একটা, আর এখানে যদি হিসাব করি দেখো সবগুলোর সাথে গুণ হবে, হাইড্রোজেন হচ্ছে কয়টা হবে, 2টা, আবার এখানে আছে 2, তাহলে 4টা। ফসফরাস এটা হচ্ছে 2টা, অক্সিজেন এখানে দেখো 4 আর 2 গুণ হবে, তাহলে কয়টা হচ্ছে 8টা। তোমরা কিন্তু এগুলো বের করতে পারবে। এখন তুমি যদি গুণো তাহলে দেখতে পারবা যে এখানে 1টা, 8 আর 4 12, 12 আর 2 14, আর 1 15। তাহলে এখানে অবশ্যই অপশন দেওয়া আছে 28, 14, 15, 21, তাহলে 15 হবে আনসার। তাহলে 15টা আছে এখানে পরমাণু টোটাল এটার মধ্যে। এরপর দেখো বলা হচ্ছে যে নিচের উদ্দীপকের আলোকে 28 ও 29 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে 1
এবং 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 2টি মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে কিউ নামক একটি যৌগ গঠন করে। কিউ যৌগটির ক্ষেত্রে কি হবে? এখানে বলা হচ্ছে 1 নম্বরে মুক্ত জোড় ইলেকট্রন 2টি, বন্ধন জোড় ইলেকট্রন 3টি, ভ্যান ডার ওয়ালস শক্তি নেই বললেই চলে। তো আমাদের বলা হচ্ছে 1 পারমাণবিক, তাহলে 1 পারমাণবিক সংখ্যা কার? হাইড্রোজেনের। 7 কার? নাইট্রোজেনের। তাহলে এখানে আমাদের কিন্তু অনেক কিছু তৈরি হতে পারে, ঠিক আছে? এখানে যে যৌগটা তৈরি হবে কিউ নামক যৌগ, সেটা কিন্তু বিভিন্ন রকম তৈরি হতে পারে। যেমন আমরা কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে কিন্তু কি তৈরি করতে পারি? অ্যামোনিয়া তৈরি করতে পারি, অ্যামোনিয়াম তৈরি করতে পারি, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে কিউ যৌগটির ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন 2টি। তাহলে আমরা এখানে মুক্ত জোড়া বন্ধন জোড় কীভাবে বের করব? আমরা কিন্তু ডায়াগ্রাম তৈরি করব যে নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করব, করার পর আমরা কি দেখাবো? ডায়াগ্রাম করে দেখাবো যে কোনটাতে কতজন আছে ইলেকট্রন, ঠিক আছে? হাইড্রোজেনে দেখাবো, দেখানোর পরে যে আমরা বুঝতে পারবো ডায়াগ্রাম করার পরে যে এখানে কতটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, কতটা বন্ধন জোড় ইলেকট্রন আছে। তাহলে আমরা এটা সঠিক অ্যান্সার হবে। বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 3টি এবং ভ্যান ডার ওয়ালস শক্তি নেই বললে চলে। এখানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন থাকে না, ঠিক আছে? এটা কিন্তু অ্যামোনিয়া তৈরি করবে। তার মানে আমরা চলে গেলাম 29 নম্বর কোশ্চেনে। 29 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কিউ যৌগটি জলীয় দ্রবণের পিএইচ মান কত? কিউ যেটা, ঠিক আছে? কিউ কোনটা? কিউ কিন্তু এখানে চলে এসেছে অ্যামোনিয়া। কিউ তৈরি হয়েছে কত? এটা এখানে অ্যামোনিয়া তৈরি হয়েছে। নর্মালি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া কিন্তু অ্যামোনিয়াটাই কিন্তু কমন। যখন কিছু বলে দেওয়া না থাকবে তখন তোমরা ধরে নিবা যে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কি তৈরি হয়েছে? অ্যামোনিয়া তৈরি হয়েছে, ঠিক আছে? নর্মালি কিন্তু এটা তৈরি হয়। তো এটা কিন্তু খুবই কমন সেন্স। যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া দিবে, বলবো যে একটা যৌগ তৈরি হয়েছে, তোমরা কিন্তু অ্যামোনিয়াকে ধরে নিবা, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি ধরি দিই অ্যামোনিয়ার পিএইচ মান কত হয়? 0 থেকে 3, 3 থেকে 7, 7 থেকে 11, 11 থেকে 14। এটা হবে কিন্তু 7 থেকে 11 এর মধ্যে, কারণ অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী, ঠিক আছে? আমাদের একটা কোশ্চেনই আছে যে অ্যামোনিয়া ক্ষারধর্মী প্রমাণ করো, আমরা কিন্তু পড়ছি। তাহলে অ্যামোনিয়া এখানে যে পিএইচ মান সেটা কত হবে? 7 থেকে 11, কারণ 7 হচ্ছে নিউট্রাল। এরপরে আমরা যত দূর যাবো 14 পর্যন্ত এগুলো সব হচ্ছে ক্ষার, আর নিচের দিকে গেলে সব কি হবে? অ্যাসিড হবে। আমরা এটা জানি পিএইচ যে স্কেল সেটার থেকে। তাহলে দেখো একদম লাস্ট অফ অল যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ধাতব বন্ধনের ক্ষেত্রে কোন ধরনের বিষয়গুলো ঘটে। দেখো মুক্ত ইলেকট্রন থাকে, অবশ্যই থাকে। আয়নগুলো ত্রিমাত্রিক জালকে অবস্থান করে। আমরা জানি যে ধাতব বন্ধনের ক্ষেত্রে আয়নগুলো কিন্তু ত্রিমাত্রিক একটা জালকে অবস্থান করে, আমরা কিন্তু বইয়ে পড়েছি। তারপর হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা, অবশ্যই ধাতুসমূহ বিদ্যুৎ পরিবহন করেন, কারণ হচ্ছে এদের মুক্ত ইলেকট্রন থাকে, আমরা জানি। এরপরে নমনীয়তা, এটা কিন্তু নমনীয়। তোমরা যদি সোনার কথা চিন্তা করো বা রূপার কথা চিন্তা করো, তোমরা দেখবা যে এটাকে যারা কারিগর আছে, স্বর্ণকার আছে, হ্যাঁ, তারা দেখবা যে খুব সুন্দর করে শেপ দিয়ে কিন্তু বিভিন্ন রকম গয়না তৈরি করে, বুঝতে পারছো? তো এই অবশ্যই কিন্তু এটা ধাতু, যার কারণে এর কিন্তু নমনীয়তা আছে এবং ঘাত সহতা আছে। যেহেতু এটাকে পিটাই বিভিন্ন শেপ দেওয়া হচ্ছে, তার মানে কি এর ঘাত সহতা আছে, প্রভৃতি বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তার মানে এখানে সবগুলো কিন্তু সঠিক হবে। তাহলে ধাতব বন্ধনের ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে, আয়নগুলো ত্রিমাত্রিক জালকে অবস্থান করে, বিদ্যুৎ পরিবাহিতা, নমনীয়তা, ঘাতসহতা প্রভৃতি বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তাহলে উত্তর সবগুলাই হবে। তার মানে 30-এর ঘ নম্বর হবে উত্তর সবগুলাই। তো আশা করি তোমাদের এই সলভ ক্লাসটা অনেক উপকারে আসবে এবং যাদের যেখানে কনফিউশন ছিল তোমরা সেটা দেখে নিতে পারবে। এবং এরপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে তোমরা মেসেজ দিবা বা কমেন্ট বক্সে কমেন্ট করবা এই ভিডিওর নিচে। তো আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো সলভ ক্লাস নিয়ে।